নমস্কার, আমি গল্প পাঠক মনোপ্রিয়া। আজকে তোমাদের জন্য আমি আরও একটা সুন্দর নতুন গল্প নিয়ে চলে এসেছি। আজকের গল্পের নাম হচ্ছে সেই ফটো ফ্রেমটা, কলমে অঞ্জন কুমার। চলো বেশি দেরি না করে আমাদের আজকের গল্প শুরু করা যাক। আমরা একে অপরের অভিন্ন হৃদয়ের চার বন্ধু, তাপস, সুমন, মৃণাল আর আমি। সবসময় একসঙ্গেই থাকতাম, আর কোথাও গেলেও একসাথেই যেতাম। সেবার গিয়েছিলাম মৃণালের মামার বাড়ি, ওর বড় মামার ছেলের বিয়েতে। অনেক দূর, সেই ধূপগুড়ি। কিভাবে যাব, অনেক দূর, এসব ভাবতে ভাবতে ঠিক করেছিলাম যাবই না আর। আমার একটা ফ্যামিলি গাড়ি আছে, অবশেষে ঠিক হলো ওই গাড়িতে করেই যাওয়া হবে। মৃণালের বাবা বললেন, আমি তেলের দাম দিয়ে দেবো, তোরা বেরিয়ে পড়। অবশেষে যাব না করলেও আমার গাড়িটা নিয়েই যাব ঠিক করে ফেললাম। মৃণালের বাবা 5,000 টাকা দিলেন। গাড়ি চালাবো আমি, কারণ ওরা কেউই গাড়ি চালাতে পারে না। বিয়ে বাড়ি গিয়ে 3 দিন ধরে খুব আনন্দ হইচই করলাম। সুমন তো প্রায় একটা মেয়ের প্রেমে পড়েই যাচ্ছিল। কোনো রকমে তাকে সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে এসেছিলাম। অচেনা অজানা জায়গা, কোথায় কি হবে বলাও তো যায় না। অবশেষে সবাইকে বিদায় জানিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। অনেকটা রাস্তা আসার পর একটা জঙ্গল পড়ে রাস্তার পাশেই। সবাই বলল সূর্যাস্ত দেখব, তাই বাধ্য হয়ে গাড়ি দাঁড় করালাম। সূর্যাস্ত দেখার পর আবার যাত্রা শুরু করলাম। কিন্তু কপালের লিখন আর যাবে কোথায়, নামলো তুমুল বৃষ্টি। গাড়ি চালানো তো দূরের কথা, এত বৃষ্টির দাপট যে সামনের জিনিস ভালো করে দেখতেও পাওয়া যাচ্ছে না। উফ, বৃষ্টিটাও এখনই আসতে হলো, বিরক্ত হয়ে বলল তাপস। আর কি করা যাবে, যেখানে বাঘের ভয় সেখানেই আর যাকগে, গাড়িটা সাইড করে দে, সুমন বলল। কলকাতা থেকে এখনো আমরা প্রায় 150 কিলোমিটার দূরে। ধূপগুড়ি থেকে ফেরার পথে হঠাৎই ইচ্ছে হয়েছিল NH-12 ছেড়ে NH-19 ধরবো। যদিও অনেক আগেই আমাদের আরো কিছুটা রাস্তা কভার করে ফেলার কথা, কিন্তু হাইওয়ে থেকে নেমে জঙ্গলে ঢুকে সূর্যাস্ত দেখার চক্করে পড়ে দেরি হয়ে গেল। স্বাভাবিকভাবেই তাই আমরা আরো 2 ঘন্টা দেরিতে চলছি। গাড়ি সাইড করে দাঁড় করানোর পর প্রায় 1 ঘন্টা কেটে গেছে। বৃষ্টি কমার কোনো সম্ভাবনা এখনো দেখা যায়নি। এভাবে ফেরা যাবে না, ঘড়িতে 9টা বেজেও গিয়েছে। আমি বললাম, এই জায়গাটাও ভারী অদ্ভুত। আমরা শেষ 1 ঘন্টায় হাতে গোনা 2-3টে গাড়ি দেখেছি আমাদের পাশ দিয়ে বেরিয়ে যেতে। পুরো রাস্তাটা একটাও আলো নেই। আরো প্রায় আধ ঘন্টা পর বৃষ্টি থামলো। গাড়ি থেকে নেমে আমরা দেখলাম এতক্ষণে বৃষ্টির আওয়াজে বোঝা না গেলেও এখন বেশ বোঝা যাচ্ছে দুমকার কাছাকাছি কোনো একটা জায়গায় আমরা এই 4টে প্রাণী ছাড়া চারিদিকে পুরো শ্মশানের নিস্তব্ধতা। কাছাকাছি কোথাও ধাবা বা থাকার জায়গা দেখে ঘন্টাখানেক আড্ডা মেরেই কাটিয়ে দিই, তারপর ভোর ভোর বেরিয়ে পড়বো। কি বলিস, বলল তাপস। তখন আবার সূর্য ওঠা দেখার জন্য জঙ্গলে ঢুকে যাবি না তো, খ্যাক খ্যাক করে হেসে বলল মৃণাল। কিছুটা এগিয়ে একটা ছোট্ট খাবার জায়গা পাওয়া গেল। সেখানে বসে চা, সিগারেট, ডিম, ম্যাগি খেয়ে জিজ্ঞাসা করলাম কয়েকটা ঘন্টা কাটানোর মতন জায়গা পাওয়া যাবে কিনা। জবাবে দোকানদার জানালো যে সে এখনই ঝাঁপ ফেলবে। আমরা উঠে পড়লাম। ঘড়ির কাঁটা প্রায় 11টা ছুঁই ছুঁই। চল, গাড়িতেই কাটিয়ে দেব, 4-5 ঘন্টাই তো ব্যাপার, বলল তাপস। গাড়ি স্টার্ট দিয়ে আরেকটু এগোতেই কিছুটা দূরে জ্বলতে থাকা আলোটা আমাদের নজর এড়ালো না। কিন্তু যাব কোন দিক থেকে সেটাই বুঝে উঠতে পারলাম না। এদিক ওদিক করতে করতে দেখলাম রাস্তার পাশ থেকে নেমে যাওয়ার রাস্তা। সেখান থেকেই সম্ভবত যাওয়ার একটা রাস্তাও আছে। রাস্তাটা সরু মাটির রাস্তা, সেখানেও প্রচুর জল কাদা। হেডলাইট জেলে কোনো রকমে এগোনো শুরু করতে এটুকু বোঝা গেল আলোর উৎসটা আমরা যতদূর ভেবেছিলাম তার চেয়েও অনেকটাই দূরে। জল কাদা, বড় বড় গাছপালা পেরিয়ে আমরা যে জায়গাটার সামনে এসে দাঁড়ালাম সেটা একটা অনেক পুরনো, প্রায় ভগ্ন জমিদার বাড়ি। ভাই, নিজেকে কেমন জমিদার জমিদার লাগছে, বলল মৃণাল। পাশ থেকে সুমন বলল, জমিদার বাড়ির দারোয়ান বলটা। আমাদের হাসির মধ্যেই এই গরমে শালমুড়ি দিয়ে একটা অদ্ভুত জীব আমাদের সামনে এলো। উনি সম্ভবত কেয়ারটেকার। মাথায় পাকা চুল, গাল ভর্তি পাকা দাড়িগোঁফ, চোখে একটা গোল ফ্রেমের ঝাপসা চশমা। ফ্যাসফ্যাসে গলায় বলল, হ্যাঁ বাবা বলো। তাপস বলল, কাকু, আমরা ঘন্টাখানেক থাকবো এখানে যদি অসুবিধা না থাকে। আসলে কলকাতা ফিরছিলাম, ঝড় বৃষ্টিতে আটকে গিয়েছি। কেয়ারটেকার ভুরু কুঁচকে বলল, তোমরা চোর ডাকাত নও তো? অবশ্য হলেও অসুবিধা নেই।
আমরা হেসে ফেললাম আর মনে মনে ভাবলাম, এই পোড়া ভাঙা বাড়িতে চুরি করার মতন কি জহরত হিরে আছে কে জানে বাবা। বাড়িটা বেশ বড় আর অনেকগুলো ঘর, বেশিরভাগই তালা দেওয়া। দোতলার দুটো খোলা ঘরের মধ্যে একটাতে আমাদের থাকার জায়গা হলো। বেশ বড় ঘর, পুরনো একটা খাটে সুন্দর বিছানা করা। কাল সকালে উঠে জমিদার বাড়ির ইতিহাস জানবো, আজ আপাতত বডি ফেলি, বলল সুমন। আমি, তাপস আর মৃণাল একটু এদিক ওদিক ঘুরে দেখতে লাগলাম। পাশের খোলা ঘরটায় ঢুকে চোখে ধাঁধা লাগলো। প্রচুর জিনিস এদিক ওদিক ছড়ানো, পুরনো দামি কিছু পাথরের কাজ করা জিনিস, কাঠের অসাধারণ কিছু আসবাব, আর দেওয়ালে একটা নর্তকীর প্রায় 6 ফুট লম্বা ছবি। মৃণাল ছবিটার উপর হাত বুলিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকলো। আমি আস্তে করে ওর কানের কাছে গিয়ে বললাম, দারোয়ান, তুমি প্রেমের ফাঁদে পড়েছো। শুয়োর, বলে হাসতে হাসতে একটা পাথরের তৈরি সুন্দর কাজ করা ঘোড়া হাতে তুলে নিয়ে বলল, এটা নিয়ে যাব। তাপস একটু বিরক্ত হলো। ক্লান্ত ছিলাম সকলেই, তাই ঘরে এসে শুয়ে পড়লাম। মৃণাল ঘোড়াটা ব্যাগে ভরে নিয়ে পাশে এসে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই ঘুম এসে গেল। পরদিন সকালে যখন ঘুম ভাঙলো তখন ঘড়িতে প্রায় 7টা। শরীরটা বেশ হালকা লাগছে। পাশে দেখলাম মৃণাল নেই, হয়তো আশপাশটা ঘুরে দেখছে। আরো কিছুক্ষণ পর তিনজনই উঠলাম। কাল রাতে বাড়িটাকে যতটা ভাঙাচোরা মনে হচ্ছিল তার চেয়েও কয়েক গুণ খারাপ অবস্থা। চারিদিকে কয়েক বছরে জমে থাকা ধুলো। যাই হোক, এবার বেরোতে হবে। মৃণালকে ফোন করে সুইচড অফ পেলাম। কেয়ারটেকারকেও দেখলাম না কাছাকাছি। কিছুক্ষণ এদিক ওদিক খোঁজার পরও দুজনকেই দেখা গেল না। টেনশন বাড়ল এই অচেনা অজানা জায়গায়। তাপস বলল, পাশের ঘরটায় চল, একবার দেখি, হয়তো ও ওখানে আবার হাতি ঘোড়া খুঁজতে ঢুকেছে। তিনজনই দৌড়ে গিয়ে ঢুকলাম সেই ঘরটায়। না, এখানেও নেই। বেরিয়ে আসতে যাব, হঠাৎ চোখ চলে গেল ডান দিকের দেওয়ালে। আমাদের 5টা ইন্দ্রিয়কে একসাথে নাড়িয়ে দিয়ে হৃৎপিণ্ডের গতি কয়েক গুণ বেড়ে গেল। ধুলো পড়া ফটো ফ্রেমটার মধ্যে ওটা কে? পাকা চুল, পাকা দাড়ি গোঁফ, গোল ফ্রেমে চশমা, গায়ে শাল জড়ানো। সবেমাত্র কিছু বলতে যাচ্ছিলাম, আমার আর সুমনের গায়ে আস্তে একটা ধাক্কা মারল তাপস। ওর দিকে তাকিয়ে দেখলাম উল্টো দিকের দেওয়ালে দৃষ্টি স্থির আর মুখে এক রাশ ভয়। ওর দৃষ্টি অনুসরণ করে উল্টো দিকের দেওয়ালে তাকালাম। কালকের সেই নর্তকীর ছবিটা দেওয়ালে ঝুলছে। কিন্তু কিন্তু আজ ছবির মধ্যে আরেকজন। কে ওটা? অবিকল মৃণালের মতন দেখতে। সেই চশমা, গাল ভর্তি চাপদাড়ি, মুখে হালকা হাসি, আর এক হাতে ধরে আছে কালকের রাতের সেই সুন্দর কাজ করা পাথরের ঘোড়াটা। আমরা এক নিঃশ্বাসে সেখান থেকে ছুটে বেরিয়ে পড়লাম। পেছনে না তাকিয়ে প্রাণপণে দৌড়াচ্ছি। গাড়ির কাছে এসে তবে আমরা থামলাম। সবাই খুব হাঁপাচ্ছি। আর এক মুহূর্তও নয় এখানে, এক্ষুনি ফিরে চল এখান থেকে, তাপস বলল। কিন্তু মৃণাল, তাকে কি আমরা হারিয়ে ফেললাম? কোথায় গেল সে? সত্যিই কি ওই ফটো ফ্রেমের মেয়েটা ওকে মেরে ফেলেছে? সুমন বলল, জানি না, কিন্তু কাকার কাছে মুখ দেখাবো কি করে? 4জন একসঙ্গেই এসেছিলাম, আর ফিরবো 3জনে। আমি বললাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সুমনের ফোনে একটা কল এলো। সুমন ফোন বের করে দেখলো মৃণালের নম্বর। আমরা ভয়ে আড়ষ্ট হয়ে গেলাম। ভয়ে কেউ ফোন ধরছে না, অথচ ফোনটা বেজেই চলেছে। অবশেষে সব ভয় কাটিয়ে আমি ফোনটা ধরলাম। ফোনের ওপাশে মৃণালের গলা। কোথায় তোরা? ফোন ধরছিস না কেন? আমি বললাম, তুই কোথায়? আমরা তো গাড়ির কাছে চলে এসেছি। মৃণাল বলল, গাড়ির কাছে মানে কোথায়? আমি বললাম, কাল রাতে আমরা যে প্রাসাদে ছিলাম তার সামনে রাস্তার উপর। মৃণাল বলল, কোন প্রাসাদ? আমি এবার রেগে গিয়ে বললাম, ইয়ার্কির একটা সীমা আছে মৃণাল, তুই কোথায়? তোকে তো আমরা ফটো ফ্রেমের মধ্যে। কোন ফটো ফ্রেম আর প্রাসাদ? কি বলছিস তোরা? আমি তো কিছুই বুঝতে পারছি না, বলল মৃণাল। তাপস আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলল, তুই কোথায় আছিস বলতো, আমরা যাচ্ছি সেখানে। এর কথার উত্তরে মৃণাল যে উত্তরটা দিল সেটা আমরা কল্পনাই করতে পারিনি। ভয়ে পিলে চমকে যাওয়ার মতন অবস্থা হলো আমাদের। আমি তো মামার বাড়িতেই আছি, তোরা কোথায়? আমাকে না নিয়ে চলে গেছিস তোরা? কাল ঝড় বৃষ্টির জন্য আমাদের এখানে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল, তাই তো আমি তোদের সাথে যোগাযোগও করতে পারিনি। ফিরে আয়, আমায় নিয়ে যা, মৃণাল বলল। আমরা 3জনে হতভম্ব হয়ে গেলাম। তাহলে কাল আমাদের সঙ্গে গাড়ি করে কে এলো? কে ছিল ওটা? মৃণাল নয়, তাহলে কে? এই প্রশ্নের উত্তর আমরা আজও পাইনি।
সত্যি সেই দিনটার কথা আমরা কেউ কোনোদিনই ভুলতে পারবো না। ওই রাতে তাহলে কি হয়েছিল? আর ওই ফটো ফ্রেমটায় মৃণালের ছবি ছিল কেন? আপনারা যদি কেউ বলতে পারেন তাহলে আমায় জানাবেন অবশ্যই। তো এভাবেই গল্পটা শেষ হলো। গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরো সুন্দর, সুন্দর গল্প পেতে।